থেকে, হিংসা থেকে সেটা করছে। এটা জাদুঘরকে জুলাই মুক্তিযোদ্ধা এবং জাতীয় জাদুঘর মিলায় ওখানে একটা পূর্ণাঙ্গ জাদুঘর করলে ওই জাদুঘরে কেউ যায় না, অথচ ওইটাই হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল এবং সরকারি খরচে একটা এবং কেন্দ্রে একেবারে। যাই হোক, তারপরে অনুষ্ঠানটাও ঠিক মতন হইলো না, ফলে এটা দিয়ে খুব একটা ভালো অনুষ্ঠান হয়েছে এটা বলা যাবে না। এখন জুলাইয়ের কৃতিত্ব নিয়ে তো দেখছেন, এর মূল কারণ হলো যে জামাত মনে করে তারা করছে, আর এই এনসিপি মনে করে যে তাদের আহ্বানে সাড়া দিছে, যে বলে না যে আপনারা তো 15 বছরে বালুর ট্রাকও সরাইতে পারলেন, হুম, হুম, হুম। কি করলেন? আমরা তো হাসিনারে সরাই দিছি। আরে ভাই, বালুর ট্রাক সরাইতে পারলো না তো সে বিএনপি পারলো না, আর শেখ হাসিনাকে সরাইলো তো এনসিপি না বা জামাত না, এটা তো জনতা সরাইলো। পার্থক্য আছে তো। যতক্ষণ না পর্যন্ত জনগণ একটা আন্দোলনে সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না। তো যাই হোক, এই মানসিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, লক্ষ্যের পার্থক্য, কেউ চায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, কেউ চায় ইসলামিক তন্ত্র প্রতিষ্ঠা হোক, কেউ চায় তৌহিদি জনতার তন্ত্র প্রতিষ্ঠা হোক। হুম। এইসব মিলায় এই জুলাই গণঅভ্যুত্থানের একটা আহ গণতান্ত্রিক রূপ, সার্বজনীন রূপ, সেটা এখনো সামনে আসছে না। জি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমার কিছু কিছু বাম জি, শেষ করি। আশ্চর্যজনক ব্যাপারটা শুনি আমি আর তারপর। কিছু বাম রাজনৈতিক দলও আছে, তারাও দেখি এই ব্যাপারে খুব নিশ্চুপ। তারা কি একদম শেষ হয়ে গেল, আমার মাঝে মধ্যে প্রশ্ন ওঠে। তো এইটা ঠিক না। ধরেন, যেভাবে হোক না কেন, না আপনি মুক্তিযুদ্ধকে নিয়েও বিতর্ক করতে পারেন, জুলাই গণঅভ্যুত্থানকে নিয়েও বিতর্ক করতে পারেন, কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধ এটা বাস্তবতা, এটাকে মানতে হবে, স্বীকার করতে হবে। এটা ভারতের ষড়যন্ত্র বললে হবে না। আবার হুম। জুলাই গণঅভ্যুত্থানকে এটা উগ্রবাদী জঙ্গিদের ষড়যন্ত্র এটা বললেও চলবে না। যখনই হুম। যে আন্দোলনে, যে স্বাধীনতা সংগ্রামে মানুষের অংশগ্রহণ হয়, সেটাকে অবশ্যই শ্রদ্ধা জানাইতে হবে। সেই হিসাবে আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানের একটা মানে আরো ঔজ্জ্বল্য হইতো যদি ভালোভাবে এটা উদযাপন করা জি। যেত। অনেকগুলো প্রশ্ন চলে সামগ্রিক। আসছে জনাব মোস্তফা ফিরোজ আপনার কথা থেকে যে এই যে মানুষের অংশগ্রহণ এবং ষড়যন্ত্র তন্ত্র এটা নিয়ে একটু কথা বলতে চাই। তারপরে জুলাই ডকুমেন্টারি সেটা নিয়ে যে হইচই তাণ্ডব হলো বা জাদুঘরের প্রসঙ্গ বলছিলেন। আমি একটু আনিস আলমগীর আপনার কাছ থেকেও শুনে আসি যে আপনার কাছে আয়োজনটা কেমন লাগলো? আর এই যে ডকুমেন্টারি মানে যেই অভিযোগে শুরু হলো এটাও একটু একেবারেই প্রশ্ন করে ফেলি যে হইচই শুরু হলো, বিদেশিরা চলে গেল। বলা হচ্ছে এই ডকুমেন্টারিটা আসলে খুবই দলীয় ইতিহাস মানে দলীয় বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে, সেগুলোকে হাইলাইট করা হয়েছে। বাকিদের অবদান কম করে দেখানো হয়েছে, বিএনপির দলীয় বেশি ফোকাস রয়েছে। আবার জাদুঘরেও তাদের অভিযোগ হচ্ছে, নাহিদ ইসলামী বলছিলেন যে সেখানে বিএনপি নেতারা কারা নির্যাতিত হয়েছেন সেই বিষয়গুলো বেশি সেখানে তুলে ধরা হয়েছে। আরও বাকি ভারতীয় আগ্রাসন বা আরও অনেক কিছু সেখানে জায়গা পায় নাই। আসলে কি এইখানেও একটা দলীয়করণের জায়গা চলছে কিনা এই প্রশ্নটা যোগ করে দিলাম। ওই জুলাই আয়োজন আপনার কাছে কেমন মনে হয়েছে তার সাথে? জুলাই আয়োজন আমার কাছে আহ আহামরি কিছু মনে হয়নি। প্রথমত, যে ইউনূসের আমলে যেটা উদযাপিত হয়েছে তার থেকে আরো খারাপ ধরনের বলবো হানাহানি আরো বেড়েছে, মারামারি বেড়েছে, পরস্পরের মধ্যে ঘৃণা বিদ্বেষ বেড়েছে। তো এই তো আপনার বাড়তি আয়োজন ছিল যে জুলাই জাদুঘর, দিবু ভাইও বলছিলেন। প্রথমত এখানে তো জাদুঘরটা বানানোই ঠিক হয়নি, কারণ এটা একটা এমন একটা জায়গা, প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাকে শেখ হাসিনার বাসভবন মনে করে ওনারা বানিয়েছেন। তো বানানোর ফলে এখন দেখতেছেন যে ওই ছিল না, সেই ছিল না। আপনি একটা রেফারেন্স দিচ্ছিলেন যে কোন নেতা বলছিলেন যে আহ, এই জিনিসটা নাই, তাদের নেতাদের আছে, ওদের নেতাদের নাই। এটা কেন থাকবে? এটা তো জুলাই জাদুঘর। আপনি তাহলে এটার নাম জুলাই জাদুঘর দিচ্ছেন কেন? এটার নাম দেন শেখ হাসিনা বিদ্বেষ জাদুঘর, বা শেখ হাসিনা এরা আওয়ামী দুঃশাসনের দিনগুলো, এগুলা কিছু একটা দেন। তাহলে সেটাতে দাঁড়ায় যে আপনি ইয়েছে তো জুলাই মানে তো জুলাই শহীদদের কথাই থাকবে, সেটাই সেটাই হচ্ছে মেইন বিষয়। এখানে সেই বিষয়টা অনুপস্থিত। এখানে একটা খিচুড়ি বানানোর চেষ্টা করেছে। প্রথমত আমি আরেক জায়গায় বলছিলাম যে এটা জুলাই আহ, জাদুঘরে যে দায়িত্বে ছিল ফারুকি, ফারুকি নাটক তৈরি করে। তো সেও এটাকে মনে করছে, জাদুঘরকে মনে করছে নাটক। এই নাটকের অংশ হিসেবে আপনি যান জুলাই জাদুঘরে ঢুকছেন, দেখবেন যে কয়েক হাজার কবর। কি কবর? এগুলো কোনো কবর নাই।
তো মানুষের মাঝে আপনি কি ইমপ্রেশন দিচ্ছেন, কি এত তাত্ত্বিক জ্ঞান দিচ্ছেন যে এটা কবর কিন্তু কবর না। তারপরে আপনি ভিতরে যান, যেটা শেখ হাসিনার যেখানে শেখ হাসিনা বেশিরভাগ ইউজ করতো, যেটা সোশ্যাল মিডিয়ায় বাইরে আসতো, উনি মাছ ধরতেন ওইখানে, সেখানে আপনি কি করছেন, কতগুলো স্কাল্পচার বানিয়েছেন, কেমন তাদের বুকের মধ্যে কতগুলো ইয়ে লাগিয়ে দিয়েছেন, ইট পাথর কতগুলো লাগিয়ে কতগুলো মূর্তি বানিয়েছেন, এবং মানুষকে বুঝাচ্ছেন এই শেখ হাসিনা এইভাবে মানুষকে বুকে পাথর মেরে এই লেগে ফেলে দিত। এবং সেখানে এবং বর্ণনা করছে লোকজন গিয়ে যে জ্ঞান পাইছে আর কি, তারা যেভাবে জ্ঞান অর্জন হচ্ছে ওইখানে। এই শেখ হাসিনা ওই লোকগুলো যখন মরে পচে যেত, তখন ওই ওদের পচা মাংস খাইতো মাছেরা, ওই মাছ শেখ হাসিনা খাইতো। তা আপনি দেখেন যে ইতিহাস শেখানো হচ্ছে সেখানে কত নির্মম, মানে কত ফাজিলামি করতেছে। তো জুলাই জাদুঘর প্রথমত হচ্ছে, আমি যেটা আগে বলছি এখানে এটা দরকার নাই। আরেকটা হচ্ছে সিকিউরিটি। আপনি দেখেন বলতেছে কোনো সিকিউরিটি লোক নাই, হেন নাই, এটা কদিন থাকবে কে জানে, কি যেভাবে হইতেছে। এবং কেউ কেউ এটাও মন্তব্য করেছেন যদি আজকে 2000 লোক টিকিট কেটে ভিতরে যায়, আওয়ামী লোক, তারা জুলাই ধ্বংস করার যে চক্রান্তে আছে তারা মনে করে ওইরকম লোকগুলো গেল, তখন এটা সিকিউরিটি কি হবে? তো একটা জাদুঘর বানিয়েছেন 3 দিনও হয় নাই, তার সিকিউরিটি নিয়ে এত চিন্তা, তার মানে এটা সার্বজনীন কিছু হয়নি। আপনি কিছু রাজনৈতিক বিষোদ্গার করার জন্য এমন একটা জিনিস বানিয়েছেন যেটা নিয়ে, যেটা কয়দিন চলবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, কয়দিন মানুষের মধ্যে এটা আবেগ জাগাতে পারবে। আপনি যদি এই জিনিস, আপনি আমাদের যে জাতীয় জাদুঘর আছে কত সুন্দর মনে করেন, সেখানকে কোনো জিনিস নিয়ে কি কারো মাথা ব্যথা আছে, কেউ কি আপত্তি করছে, বা কেউ ওইখানে প্রশ্ন তুলছে এই জিনিস এখানে আসলো কেন, ওই জিনিস ওখানে আসলো কেন? সেখানে তো আমাদের জাতির ইতিহাস সবই উল্লেখ আছে, সব তৈরি করা আছে, তো কারো তো মাথা ব্যথা নাই। এখানে কেন অমুকেরে দেখালো তমুকেরে দেখাই নাই, এতগুলো কথা উঠতেছে। এখানে বঙ্গবন্ধুর ছবিও আছে, কিন্তু বঙ্গবন্ধুর ছবি এমন ভাবে দিছে যে ছিল আর কি, মানে বঙ্গবন্ধুকে ইরেজ করতে পারতেছিল না দৃশ্য থেকে, তো তার ছবি একটা দিছে, এবং লোকজন যায় নাকি বঙ্গবন্ধুর সাথে ছবি তুলে ওইখানে। আমি জানি না এটা কয়দিন রাখবে, যে বঙ্গবন্ধুর সাথে ছবি তোলার জন্য বানাইছি আমরা। একজন আমার ডায়লগে দিছে এটা, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এই যে শেখ হাসিনার বাবাকে দেখতে আমরা এখানে এসেছি, আমরা এই জুলাই জাদুঘরে। তো মোট কথা হচ্ছে টোটাল একটা খিচুড়ি। এবং এই জুলাই জাদুঘর কদিন চলবে সত্যি সন্ধিহান আমি। এবং আমি মনে হয় প্রথম ব্যক্তি এই মোস্তাফিরুজের সঙ্গে বলেছিলাম যে দেখেন একদিন আওয়ামী লীগ যখন আসবে এই জুলাই জাদুঘর ভাঙবে, এবং এই সেই ভাঙার ভয় এখনো রয়ে গেছে। তার মানে এটাকে আপনি এখন সার্বজনীন করতে পারেন নাই বলে আপনার ভয় আছে ওইটা। কিন্তু যে যখন মানুষের, সব মানুষের পছন্দের একটা জায়গা হয়, যখন মানুষ এটা দেখে যে আপনি রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে একটা কিছু করেন না, ইতিহাসকে রক্ষা করার জন্য করেছেন, এবং জুলাইতে যে সমস্ত ইয়েরা তরুণরা শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আপনি জেনুইনলি করেছেন, তখন কিন্তু মানুষ এটাকে সহজভাবে নিত, এবং অনেক অনেক তথ্য সেখান থেকে নেওয়ার জন্য উৎসাহী হতো। আর আপনি যে জি। তথ্যচিত্রের কথা বলছেন রাষ্ট্রপতির সামনে, এটা তো খুবই বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে লজ্জাজনক ব্যাপার। বিদেশিদের উপস্থিতিতে এমন কিছু ঘটলো এবং বিদেশিরা সেখান থেকে চলে গেল, তারা এই ইমপ্রেশন নিল যে আসলে বাংলাদেশ কিভাবে চলতেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কালচার, এবং এই যে এই অনুষ্ঠানে যে মব কালচার ঢুকে গেছে, যে কেউ যেখানে যা ইচ্ছা করতে পারে, সেগুলো তো বিদেশিদের কাছে মানে আমরা নিজেরাই তুলে দিচ্ছি ইয়ে করার জন্য, মানে নিন্দা এখানে করার জন্য। এখানে ধরেন আমাদের এমনি এখন ব্যবসা বাণিজ্যতে নানান রকম সংকট চলছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন গার্মেন্টস কারখানা সহ বিভিন্ন বন্ধ হয়ে যাচ্ছে, বেশ কিছু বন্ধ হয়ে গেছে এরকম খবর আসছে। হুম। গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, বিভিন্ন কিছু এখন, মানে এই যে একটা কেওটিক সিচুয়েশন দেখলাম আমরা, বা হইচই তাণ্ডব, বিদেশিরা ভয়ে সেখান থেকে বেরিয়ে গেল বা নিরাপত্তার স্বার্থে, মানে তাদের মাধ্যমে কি মেসেজটা আসলে যাবে? আমাদের কি যথাযথ বিনিয়োগ বা এই বা বিদেশিদের যে অর্থায়ন থাকে আমাদের দেশে, যেটি আমাদের উন্নয়নে একটা বড় একটা ভূমিকা রাখে, সেখানে কোনো বাধাগ্রস্ত হতে পারে এরকম একটা বিষয়ের কারণে, নাকি আসলে এটা না, অত ওই বেশি? দিনের, এটা ওই দিনের ঘটনার জন্য যে হয়ে যাবে তা না। এমনিতে যারা যে সমস্ত রাষ্ট্রদূতরা এখানে আছেন, তো তারা তো জানেন বাংলাদেশে কি হচ্ছে, কিন্তু এটা মেসেজ দিল যে কোনো পরিবর্তন হয়নি। হুম, ইউনূসের আমলে যে মব সংস্কৃতি ছিল,
সেটা একটা নির্বাচিত সরকার আমলেও সেটা এখনো বহমান চলমান আছে। তো একটা নির্বাচিত সরকারের আমলে আপনি যেটার উদাহরণ টানছেন যে বিনিয়োগ বিষয়টা স্থিতিশীল থাকার বা উৎসাহী হওয়ার, সেই ইউনূসের বার্তা যখন এখনো এখানে যায়, তার শাসনের বার্তা যখন আবহাওয়া যখন এখনো চলে, তখন বার্তাটা খারাপই যায়। কিন্তু আমি বলছি যে শুধু ওই দিনের ঘটনা দিয়ে যায় না, ওভারঅল তো তারা দেখতেছে বাংলাদেশকে। ধন্যবাদ। আমি মোস্তফা আপনার কাছেও একটু এটা মানে এটা জিজ্ঞাসা করবো যে আমাদের দেশের একটা বাস্তবতা তো আছেই, সেটি বিদেশিরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করছে, কিন্তু এরকম একটা আয়োজন থেকে যখন বিদেশিদের চলে যেতে হচ্ছে নিরাপত্তার স্বার্থে, তাদের কাছ থেকে বিদেশি কূটনীতিকদের কাছ থেকে নানান বার্তা যায়, ফলে মানে এর বাইরেও আমরা যে একটা আনুষ্ঠানিকতা দেখলাম, এর বাইরেও কোনো প্রভাব পড়ার শঙ্কা কি আমাদের করতে হচ্ছে কিনা? না, সেটা না। যারা কূটনীতিক তারা তো স্টাডি করে বাংলাদেশ সম্পর্কে, এবং একটা ট্রানজিশনাল পিরিয়ড, 5ই আগস্টের পর একটা সরকার আসলো, তারপরে আর একটা সরকার আসলো, এরকম সময়ে একটা আহ, মানে অনেক কিছু টার্ন করতে থাকে, তো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একটা জায়গায় দিয়ে দাঁড়াবে, সেটার জন্য একটু সময় লাগবে। তো এটাকে খুব সিরিয়াসলি তারা নেবে বলে মনে হয় না। এখন কথা হলো সরকার কত দ্রুত তার পারফর্মটা করতে পারে, কত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গুলো তারা অবজার্ভ করতেছে। তারা আরো হয়তো দেখবে 1-2 মাস 3 মাস, তারপরে হয়তো তারা বুঝবে যে মানে এখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ বা অর্থনৈতিক অবস্থা কি দাঁড়াবে, সেটা হয়তো পর্যবেক্ষণ করবে। এটা সরাসরি আমার মনে হয় না। তবে এটা আমাদের জন্য তো একটা লজ্জার, এটা ভাবমূর্তি সংকট হইলো, তাই না? মানে সেটা ইন্টারিম পিরিয়ডে হোক বা তারেক রহমানের সরকারের আমলে হোক, হইলো তো, দেখলো তো যে তার মানে জুলাই যারা গণঅভ্যুত্থান করলো, এত বড় একটা পরিবর্তন আনলো, যেখানে মানুষের সবার মধ্যেই আমার মানে অনেক সিনিয়র সাংবাদিক আমাকে বলছে যে ভাই আপনি লিখে নেন, হাসিনা যতদিন বেঁচে থাকবে সে ক্ষমতা ছাড়বে না। ফলে একটু বলেন বিএনপিও যাতে এই নির্বাচনে অংশ নেয়, এছাড়া উপায় নেই। তো এরকম একটা যখন কি মনস্তত্ত্ব সেখানে তার বিপরীতে এরকম একটা ধাক্কা পরিবর্তন, তো সব এলোমেলো হয়ে গেছে না? মানে অর্থনীতি, আইন শৃঙ্খলা সবগুলো তো তছনছ হয়ে গেছে। সেটাকে রিভিল করা, সন্দেহ বিশ্বাস, প্রশাসনের মনে করেন 80%-এর উপর সরকার কোনো আস্থা নেই, বিশ্বাস নেই, তারাও সংকুচিত থাকে, পুলিশের অবস্থাও তাই। এগুলি তো পেশাদার প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াইছিল না। তো ঠিক আছে, সরকার আসলো, ধাক্কাধাক্কি করলো, ব্রিটেনে যেমন 1 বছর 2 বছর। এত পরিবর্তন হলো, তারপরে মানে আস্থার জায়গাটা তৈরি করা যাচ্ছে না? না না ধরেন না, সবখানেই তো হয়নি। পরিবর্তন, পুলিশে, সেনাবাহিনীর বিভিন্ন পদে, প্রশাসনে, সবখানেই তো দেখলাম, বিভিন্ন প্রতিষ্ঠান, সবখানেই তো পরিবর্তন, দলীয় লোকজনও দেয়া হলো। দলীয় লোক দিচ্ছে তো ওই কারণে, কারণ মানে যাকেই দিবে বলবে যে এর তো এই জয়েন্ট সেক্রেটারি তো যখন নাকি উপসচিব ছিল, শেখ হাসিনার অমুক জায়গায় নিযুক্ত ছিল, অমুক জায়গায় নিযুক্ত ছিল, সবাই এখন তো দল। তো সুতরাং এই কারণে বিতর্ক। সুতরাং ঠিক আছে, এত বিতর্ক বাদ দিয়ে আমি আহ, বিভিন্ন সংস্থার প্রধান হিসেবে দলের লোকদেরকে দিই। এটা খুব একটা ইয়ে না, এটা ব্রিটেন আমেরিকাতে এগুলি হয়। কারণ কিন্তু এর তো একটা প্রবল সমালোচনা বিএনপি করতো, তাই না? মানে আপনাদের সাথে তখনও কথা হতো, তখন বিএনপি তো হ্যাঁ একটা হ্যাঁ, প্রবল সমালোচনা করতো যে সব প্রতিষ্ঠান দলীয়করণ করে ফেলেছে। আহ, উম, নিশ্চয়ই। একই দাগ কি তাদের উপরও লাগছে না? হ্যাঁ, সেটাই তো, ওই ঐতিহাসিক ভাবে তাদের উপর পড়তেছে এটা তো। এই আজকে প্রশাসনের এই অবস্থার জন্য তো সবগুলো রাজনৈতিক দল, বিএনপি আওয়ামী লীগ সবাই দায়ী। কারণ সবাই যার যার মতন করে দল করতে করতে যখনই নাকি একজন এসপি ডিসি হয়, তখন বলা হয় এ কি বিএনপি, এ কি জামাতের, এ কি আওয়ামী লীগের। এই যে একটা দলীয় ভাবে খোঁজা হয়, এইটা হলো সবচেয়ে বিপজ্জনক। এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে না। হুম। এবং এই প্রতিষ্ঠানগুলোর উপরে যদি ভরসা থাকতো, তাহলে এত চুক্তিভিত্তিক নিয়োগের দরকার ছিল না, এত ওই বা দলের লোকদেরকে বিভিন্ন সংস্থার প্রদান করার প্রয়োজন পড়তো না। আমাদের এখানে সংকটটা, এখানে এই সংকটটা দূর করতে বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, প্রশাসন লম্বা সময় যাবে। এটা 5 বছরের তারেক রহমানের আমল দিয়ে পারবে না। ফলে তারেক রহমানের সরকারের এই আমলটা সংকটের মধ্য দিয়ে কিন্তু আসলে অতিবাহিত হবে, আমরা যতই মানে মনে করি না দলীয়করণের কেন। মধ্য দিয়ে অতিবাহিত হবে, জি জি, যেহেতু। অবশ্যই। জি, দলীয়করণ আপনি তাই মনে করছেন। আর একটা কথা বলছিলেন যে আহ, মানে শেখ হাসিনাকে সরিয়ে আপনারা বালুরটা কি সরাতে পারেন না? শেখ হাসিনাকে সরিয়ে মানে শেখ হাসিনাকে সরানোর পেছনে ভূমিকার কথা বা ক্রেডিট টাকা, সেটা নিয়ে কথা বলছিলেন। সেটাই, এখন তো শেখ হাসিনাকে সরিয়েছে জনতা,
কিন্তু এখন খুব আলোচনা হচ্ছে আম, ফরহাদ মজহারের সেই একটা ইন্টারভিউ, সেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, যেখানে আসলে তিনি এর আগেও তিনি ইন্টারভিউতে বা বিভিন্ন বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনা সরকারকে সরাতে আন্দোলন লাগবে না, অভ্যুত্থান লাগবে না, মার্কিনিরাই সরিয়ে দেবে। আবারও এই একই কথা তিনি এরকম বললেন যে কিভাবে আসলে মার্কিনিরা এই সরকার সরানোর পেছনে আছে। আবার নানান রকম বিষয় তো মাঝখানে আছেই। আমরা যে এত অর্গানিক একটা আন্দোলন দেখলাম, শুনলাম, জানলাম, এখন যারা আন্দোলনের পেছনের শক্তিশালী পক্ষ, তাদের কাছ থেকে এরকম কথা যখন আসে তখন আসলে কি মনে হচ্ছে, মানে কতটা জনতা, কতটা রাজনৈতিক দল, আর কতটা মার্কিনি, আর কতটা শেখ হাসিনার অবস্থানের ভূমিকা? দেখেন, যার রেফারেন্স নিয়ে আপনি বললেন, এই লোকটা সুস্থ কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি গত যদি ইন্টারিম পিরিয়ড থেকে শুরু করে আপনি এখন পর্যন্ত তার প্রতিটা বক্তব্য দেখবেন যে মানে বিপরীতমুখী কথাবার্তা, কোনো ধারাবাহিকতা নেই। বিষয়টা আমরা পিছনে যতই আমরা খুঁজি না কেন, মানুষ হচ্ছে আসল। মানুষকে আমরা খুঁজি, পাচ্ছে মানুষ যতক্ষণ না পর্যন্ত আপনি এ ধরেন আওয়ামী লীগ আসবে, এই ডিসেম্বরে আসবে। হ্যাঁ আসবে। কখন আসবে জানেন? যখন মানুষ নামবে তখন আসবে। আওয়ামী লীগ নামলে আসবে না। তো ওই অবস্থাটা তৈরি হইতে হবে। এখানে যথেষ্ট পরিমাণের এই জুলাই অভ্যুত্থানকারী এবং তারেক রহমান সরকারের ব্যর্থতা এবং মানুষের যখন কি নাভিশ্বাস হবে, তখন মানুষ ছুটে আসবে, তখন শেখ হাসিনা আসবে। আর যদি মানুষ ছুটে না আসে, তাহলে ওই অপেক্ষা থাকতে হবে, এবং তার মধ্যে যদি একটা গুণগত পরিবর্তন করতে পারে, তাহলে এই চ্যাপ্টার শেষ। তখন তারেক রহমানকে অন্য একজনকে ফেস করতে হবে, সেটা শেখ হাসিনাকে না। আর শেখ হাসিনারা আবার এটা বলি, মানে সেখানে একটা রূপান্তর দরকার, সেখানে অন্য এক নেতৃত্বকে দিয়ে এই নতুন নেতৃত্বের, এই বিএনপির যে নতুন নেতৃত্ব, সেটা ফেস করা দরকার। যাক, সেটা আওয়ামী লীগের হুম। চ্যাপ্টার। কিন্তু আমি বলি কি, এই যে ফরহাদ মাজার সাহেবরা এই ডিপ স্টেট খোঁজে, আমেরিকা খোঁজে, ভারত খোঁজে, এটা খোঁজে, ওইটা খোঁজে, চীন খোঁজে, এগুলি একদম অবান্তর কথা। আপনি যতই খোঁজেন না কেন, মানুষের ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব না। এইটা যুগে যুগে সত্য। পৃথিবীর সমস্ত দেশে, এই যে যন্তর মন্তরে, সেখানেও খুঁজছে না মোদি। এই যে বিদেশিরা এই এই হুম। আইএসআই, না, ধরেন মোদি তারপরে বিরোধী আন্দোলন হচ্ছে, মোদি তো খুঁজবেই নানান রকম ষড়যন্ত্র, বা শেখ হাসিনা তো খুঁজবেনই নানান রকম ষড়যন্ত্র তার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে। কিন্তু যারা আন্দোলন করছে, আন্দোলনের শক্তিশালী পক্ষ, আন্দোলনের গাইডেন্সও দিচ্ছে, ছাত্ররা অনেকের তার সাথে সেই যোগাযোগটা আছে, তার স্ত্রী উপদেষ্টাও হয়ে গেলেন যখন এলো, মানে তার কাছ থেকে যখন এরকম একটা কে সে? খুব শক্তিশালী কথা আসছে, আম, কার কথা তখন বলছেন? কি, ফরহাদ মাজারের কথা বলছি, ফরহাদ মাঝের তিনি তো কিসের আন্দোলনের পক্ষ। না না, কিসের আন্দোলনের পক্ষ ছিল? ওইরকম পক্ষ ওইরকম ঘরে বসে বসে অনেকে হয়েছে। এগুলি অবান্তর কথাবার্তা। কোনোদিন রাস্তায় কয়েকদিন নামছে, কয়েকদিন ভয়েস শুনছে, আমি তো শুনি নাই। হুম। এইগুলি একদম বহুত এই দেশ বিদেশ থেকে এরকম তাত্ত্বিক লোকজন গজাইছে। এইগুলির কারণে মানুষ নামেনি। মানুষ নামছে যখন দেখছে, সবচেয়ে বড় কথা হলো যে লাস্ট নির্বাচনটা যদি ফ্রি ফেয়ার করতে পারতো, অন্তত 50% শেখ হাসিনাকে ওই ক্ষমতাচ্যুত হইতে হইতো না, সে ক্ষমতাই থাকতো। কিন্তু ওই যে করতে করতে মানুষের একেবারে শেষ, মানে গলার মধ্যে পা দিয়ে বসে আছে, তখন মানুষ ক্ষুব্ধ হয়ে নামছে। তো তোমার ছাত্রদের কথায় নামবে কেন মানুষ? এটা একটা উপলক্ষ। উপলক্ষ হচ্ছে বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা শেখ হাসিনা প্রশমিত করতে পারতো, কিছুই না। একটা নির্বাচনটা অন্তত 50% ফেয়ার করলেও হুম। মানুষ মেনে নিত। 18 সালে বা ইয়ে হয়েছিল না, ভেতরে ভেতরে, আমরা জানি না এটা বিএনপি কে কয়টা দেবে, কোন দলকে কয়টা দেবে, এবং এটা তো মেনেও নিছিল। কিন্তু পরে ওই যে লোভ, আওয়ামী লীগের লোভের কারণে এই জিনিসটা নস্যাৎ হয়ে গেল। তা আপনি তখন একবার স্বপ্ন ভঙ্গ করলেন, তারপরে 24-এ এসে আপনি স্বপ্ন ভঙ্গ করবেন। এতটা মানুষকে নিয়ে খেলাধুলা করা ঠিক হয়নি। যার তা তো বটেই, মাসুল তা দিতেছে তো এক বটেই। মেয়ের এখন শেখ মধ্যে হাসিনার কত রকম তাত্ত্বিক লোকজন গজাইছে। এইগুলির কোনো বিন্দু মাত্র আমার মূল্য নেই, এবং এদের আসলে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সম্পৃক্ততা আছে কিনা, আমার সন্দেহ আছে।
আপনি কিন্তু ধরেন তার সাথে যদি আরো কিছু ঘটনা দেখা যায়, মানে এখন তো আরো অনেক কিছু আসছে। হান্নান মাসুদের সাথে সেই ফোন আলাপ একটা ফাঁস হলো যে আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ, বা ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও বলেছিলেন যে আমেরিকান এম্বাসির সাথে তাদের যোগাযোগ হচ্ছে। খুব আমেরিকান এম্বাসি তাদের সাথে যোগাযোগের ব্যাপারটাকে আবার, মানে ফরহাদ মজারকে তো আপনি গজিয়ে ওঠা বলছেন, কিন্তু তিনিও বলছেন সেফ হাউসে আসলে ছাত্ররা থাকতো, সেখানে তাদেরকে কি তাদের মাথায় কি ঢুকানো হতো, এগুলো বিষয়ে তিনি বলছেন। মানে একটাকে লিঙ্ক পাওয়া যাচ্ছে কিনা এখান থেকে? আর আমেরিকার এখন পক্ষ আমি থেকে তো আমি দাবি আমি আছেই। বলি, ডোনাল্ড ট্রাম্পও বলেছেন কত মিলিয়ন ডলার সহায়তা, 29 না মিলিয়ন না ডলার সহায়তা আমি দেবেন। এখন বলি, মানে প্রভাবশালী যেই দূতাবাস গুলো থাকে, তাদের উইং গুলো, পলিটিক্যাল উইং গুলির কাজই হচ্ছে সমস্ত পক্ষের সঙ্গে কথা বলা, বোঝা, সেই রিপোর্ট গুলো তাদের দেশে পাঠানো, এটা তাদের নিয়মিত কার্যক্রম। এইগুলিকে এখন লিঙ্ক করে যদি ধরা হয়, এত খেয়ে কাজ নেই। বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্র না যে হুম। বাংলাদেশের পট পরিবর্তনের জন্য একেবারে আমেরিকা মানে কি বলে মুখায় থাকবে, কোনো গুরুত্ব নেই। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো গুরুত্ব নেই। ফলে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের জন্য তারা তো মরিয়া না। ইরানের শাসন ক্ষমতা তাহলে কি পরিবর্তনের জন্য ধরেন শেখ হাসিনা দরকার হয় যেই বিলিয়ন বিলিয়ন বয়ানটা, ডলার ব্যয় করবে, শেখ কিন্তু এখানে হাসিনা যেই এক বয়ানটা বিলিয়ন ডলারও ব্যয় করবে না ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা বাংলাদেশের যে জন্য। বয়ানটা দিতেন যে যুক্তরাষ্ট্র চায়নি বলে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে বা ক্ষমতা ছাড়তে হয়েছে, মানে এই ধরনের কথাবার্তা কি, বা আন্দোলনের এইটাও আমার পক্ষের কাছে মানুষ, অদ্ভুত। আন্দোলনের পক্ষে যারা কথা বলছেন, ধরেন এই হান্নান মাসুদ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ফরহাদ মজার বা আরো যারা আমেরিকান, তারা কি আসলে সেই বয়ানকে প্রতিষ্ঠিত করার জন্য মানে কথা বলছে কি? আমি আসলে এটাও আমার মানে আমার কাছে বিশ্বাস মনে হয় না। এই যে শেখ হাসিনাও যেটা বলে, আমেরিকার উপর দিয়ে চালায় দিয়ে একটা নিজের এটাকে বৈধতা মানে অর্জনের চেষ্টা করে যে সে খুব জনপ্রিয়, হুম। কিন্তু আমেরিকা ষড়যন্ত্রের কারণে পারছে না। এটা একটা অবাস্তব। এই আন্তর্জাতিক এই বিষয়টা আমার ধারণা আমার চেয়ে আনিস আলমগীর ভালো বলতে পারবে। আমি একটু এটা আনিস আমার আলমগীর কাছে কাছেই যাই। খুবই পক্ষ মানে বিপক্ষ সবাই এই একই জায়গায় ষড়যন্ত্র দেখে কেন? মানে আন্দোলনের পক্ষের শক্তিও দেখছে, বিপক্ষের শক্তিও এটা দেখছে, এবং যার যার একই জায়গা সুবিধা থেকে অনুযায়ী দেখছে। ষড়যন্ত্র দেখে। সবাই আসলে মার্কিন ষড়যন্ত্রই দেখতে পাচ্ছে এখানে, বা মার্কিন তৎপরতাই দেখতে পাচ্ছে। কেউ বলছে ষড়যন্ত্র, কেউ বলছেন তৎপরতা, বা রিয়াল হিরো, স্ট্রংগেস্ট হিরো। আমি আনিস আলমগীর আপনার কাছ থেকে শুনতে চাই আসলে আপনি কিভাবে দেখলেন? আমি দেখছি যে কিছু লোক সত্যবাদী হয়ে গেছে, যে শেখ হাসিনা যখন বলছে এটা আমেরিকান ষড়যন্ত্র, তাকে আমেরিকা এইভাবে চেয়েছিল, ওইভাবে করতে বলেছিল, সে তখন বলে নাই, তখন তার সরকারকে হটিয়ে দেবে, এই যে হুমকি, এগুলা শেখ হাসিনা দীর্ঘদিন থেকে বলছে এবং সেগুলাকে হাস্যরস করা হয়েছে, তাই না? আমরাও সেটাকে সিরিয়াসলি নিই নাই। এখন দেখেন, এই ফরহাদ মজার, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন, তিনি এই এই বয়ান দিচ্ছেন যে আমেরিকা এখানে জড়িত ছিল, আমেরিকা পদত্যাগ করানোর বিষয়েও তারা একমত করাইছে ছেলেদেরকে, মানে স্টুডেন্টদেরকে, তাদেরকে সেফ হাউসে রেখেছে, সব পরিকল্পনার কথা এখন একে অকপটে বলতেছে। তারপরে ধরেন ডক্টর ইউনূস, এই মহান দেবতা যে বাংলাদেশের জন্য কত বড় মহান নেতা ছিলেন, এটা আমরা কেউ ওইভাবে বুঝি নাই। শেখ হাসিনা বুঝেছিলেন, এবং শেখ হাসিনা তার সম্পর্কে এই যে বর্ণনাগুলো দিয়েছিলেন, সেগুলোকে তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছিল। যারা উদ্ধার করেছে তারা এখন বলতেছে যে ইউনূস যে দুর্নীতি করেছে, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক হুম। এবং গ্রামীণ কি কি জানি আরো যতগুলা ওর সংগঠন করেছে চুরিদারির জন্য, এগুলা সব সত্য। হ্যাঁ, এবং ইউনূস শখানেক মামলা থেকে রক্ষা পেয়েছে, নিজেকে ইয়ে করেছে, নিজের বিরুদ্ধে যে আপনার মামলা এই যে রায় হয়েছিল সেগুলোকে বাতিল করেছে। তারপরে টাকা পয়সা যেগুলো দেওয়ার কথা ছিল 666 কোটি, সেটা মাফ করেছে। মোট কথা শেখ হাসিনা যাহা বলেছিল অক্ষরে অক্ষরে এখন এই লোকগুলো বলতেছে, যারা শেখ হাসিনার বিরোধিতা করেছিল, তারা এখন ভিডিও বানিয়ে বলছিল আমি নিজেও কিছু বলেছিলাম বলে আমার জেলে যেতে হয়েছিল, তখন আমাকে বলেছিল যে শেখ হাসিনার দালালি করছে। এখন এই দেশে সত্য কথা বললে সেটা যার পক্ষে চলে যাবে, আপনি তার দালাল হয়ে যাবেন। শেখ হাসিনা যদি এই কথাগুলো বলে থাকে এবং সেগুলো যদি এভিডেন্স সহ ছিল, আদালতে বিচারাধীন ছিল, সেগুলো তো গায়েব করে দিয়েছে ইউনূস, এবং গায়েব করে দিয়ে সে এখন সহি সহি বান্দা হয়ে গেছে। তারপরে এই শেখ হাসিনা যে আমেরিকার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিল, ইউনূস কিভাবে এখানে ইনভলভ হয়েছিল, সব অতীতে যেগুলো বলছিল, এখন ফরহাদ মাজারা সেটাই বলতেছেন। এখন ফরহাদ মাজারের কথা কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এই জন্যই যে সে ফরহাদ মাজার একদিন এক কথা বলে, ফরহাদ মাজারের কথার বিশ্বাসযোগ্যতা কমে গেছে তার নিজের জন্যই।
এই লোক হেফাজতের লোকজনকে নামিয়েছিল রাস্তায় সহিংসতা ঘটানোর জন্য, এবং সহিংসতাকে ওয়েলকাম করেছিল, সহিংসতাকে জায়েজ মনে করেছিল। তো সেই লোক আবার উল্টা হেফাজত যখন শেখ হাসিনার সাথে ইয়ে করলো, মিলে গেল, কওমি জননী খেতাব দিল, তখন আবার এদেরকে গালাগালি করছে। এবং আমি নিজে জানি নয়া দিগন্তে সে কলাম লিখেছিল, তার বিপরীতে আমি তার কলাম লিখতে হয়েছিল। তো এখন এই লোকটা আবার যে পাল্টাচ্ছে, হয়তো তার কথা সত্য, হয়তো না, তার কথায় অনেকগুলো সত্যতা আছে, এখানে অনেকগুলো সত্যতা আছে যেগুলো এভিডেন্স দেখা যাচ্ছে বিগত দিনে যেগুলো ঘটেছে। কারণ যারা তার সাথে জড়িত ছিল তাদের ইন্টারভিউ গুলো তো এগুলো আসতেছে, প্রথম আলো কতগুলো সিরিজ ইন্টারভিউ করছিল, সেগুলো তো এই যে ঘটনাগুলো, এই যে ষড়যন্ত্রগুলো, এই যে বিদেশি সাহায্য, এগুলো সবগুলো এখন উন্মোচিত হচ্ছে। তো এখানে আমার বাড়তি কিছু যোগ নাই। আমি মনে করি যে এরা নিজেরা আবার রিভিল করবে, আরো তথ্য আনবে, এবং এরাই আবার শেখ হাসিনাকে গ্রহণযোগ্য করার জন্য সমাজে মত তৈরি করবে। কেন এটা কেন করবে? করছে তো তারা। কারণ তাহলে মানুষ কি বুঝবে? যে তাহলে মানুষ তো বুঝবে যে শেখ হাসিনা সত্য ছিল। শেখ হাসিনা যেগুলো ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, হুম। শেখ হাসিনা যেই ওই কোটা আন্দোলনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, এটা আসলে কোটা আন্দোলন ছিল না, এটা আসলে শেখ হাসিনাকে পতনের আন্দোলন ছিল, এবং বহির্বিশ্ব পরিচালিত আন্দোলন ছিল, যেখানে ইউনূস যে ক্ষমতায় আসবে সেই পরিকল্পনা তৈরি হয়েছিল সবকিছু। এবং আপনি নিজে দেখেন না, শেখ হাসিনা একটা ব্যক্তির উপর কেন বারবার আক্রোশ ঝাড়তেন? তখন কারণ উনি জানতেন এটার পেছনে কে। আমার সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপি এবং জামাত যে কেউ হোক, সে পারতেছে না, এবং এটা বহিঃশক্তি করতেছে, এবং বহিঃশক্তির এই ক্রীড়ানক হচ্ছে ইউনূস। জি, আপনি তিনি দেখেন যদি শেখ নিশ্চয়ই হাসিনা। যদি শুধুমাত্র ইউনূসকে না চিনে আসলে জনগণের দাবিগুলোকে একটু চিনতেন, বুঝতেন, তাহলে হয়তো এই অবস্থা তৈরি হতো না। আমি একটু এখান থেকে মানে শেখ হাসিনার প্রসঙ্গটা যখন বারবার আসছে, আমি এটা নিয়ে আপনি আপনাদের কাছে আপনি একটু যাই। যেটা বললেন সেটা শেখ হাসিনা হলে ভালো জবাব দিতে পারতেন আর কি। নিশ্চয়ই তাকে তো আর পাওয়ার সুযোগ নাই, মানে শুধুমাত্র ইউনূসকেই চিনলেন, জনগণের দাবি দাওয়াগুলোকে যদি চিনতেন তবে হয়তো পরিস্থিতি ডিফারেন্ট হতো। আমি মুস্তাফিজ আপনার কাছে এই যে শেখ হাসিনার প্রসঙ্গ, যখন দেশে আসলে এই আয়োজনগুলো চলছে, সেখানে 5ই আগস্ট সেখানেও একটা দিল্লিতেও আয়োজন চলছে, যে তার যে প্রেস কনফারেন্স হলো, যেটি বাংলাদেশের গণমাধ্যমে তো পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু সব ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে দেখালো, রয়টার্স লাইভ করলো। এই করার মধ্য দিয়ে কি বার্তা হলো? এবং এই যে সরকার বারবার তৎপরতা চালালো যেন এটা বন্ধ, মানে এটা বন্ধ করা যায়, বা এখনো বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে না শেখ হাসিনা কার্ড খেললে, এবং শেখ হাসিনা কার্ড ভারত খেলছে বলে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন, আজকেই বলেছেন। মানে আমি কয়েকটা প্রশ্ন এখানে, প্রথমে যে এই প্রেস কনফারেন্স থেকে কি বার্তা গেল, এক, এই প্রেস কনফারেন্স করাতে মানে সরকার যতটা তৎপর বা আপত্তি জানাচ্ছে, কি এমন ক্ষতি হয়ে গেল সরকারের, বা মানে জনগণের, বিরোধী দলগুলোর কি এমন ক্ষতি হয়ে গেল, এত আপত্তির জায়গা কেন? আপত্তির জায়গাটা আসলে শেখ হাসিনার বক্তব্য দিয়ে মানে খুব মানে বিশাল কিছু মানুষ আলোড়িত হলো, হুম। মন্ত্রমুগ্ধের মতন তারা শুনলো বিভিন্ন সেটা না, এবং তার দ্বারা খুবই মানে অনুপ্রাণিত হলো। বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে আহ ভারত যে শেখ হাসিনাকে সাথে কনস্ট্যান্ট আছে, শুধু সমর্থন না, মদত দিচ্ছে, যে সেটা প্রমাণ হতে, যেটা ইউনূস সরকারের সময় যেটা বলা হচ্ছিল যে রাজনৈতিক সরকার আসলে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে, সেই জায়গাটায় একটা শঙ্কা তৈরি হলো যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি সে ভারতের মাটিতে বসে বক্তব্য দিচ্ছে। ধরেন আমি মানে ঠিক উল্টায় যদি এটা মানে বক্তব্য রাখি, যে যন্তর মন্তরে একটা গণঅভ্যুত্থান ঘটে গেল, নরেন্দ্র মোদী পালায় বাংলাদেশে আসতে বাধ্য হলো, আর সেখানে অভ্যুত্থানকারীরা ভারতে একটা সরকার গঠন করলো। নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনার মতন করে বাংলাদেশের মাটিতে বসে বক্তব্য দিত, ভারতের রিয়াকশনটা কি হতো? তারা বলতো যে না, এটা তো আহ, গণতান্ত্রিক অধিকার, ব্যক্তির স্বাধীনতা, আহ, এটা তো দিতেই পারে। এভাবে অ্যালাউ করতো? নিশ্চয়ই না। ভয়ঙ্কর দেখা যেত যে ভারতের ট্যাঙ্ক বা বাহিনী ভেতরে ঢুকে পড়ছে বাংলাদেশের, যুদ্ধ বাধাই দিত তারা। এখন হুম। ভারতের এই দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার, যেই কাজটা আহ, মানে ভারত অ্যালাউ করতেছে, বাংলাদেশ তাদের ক্ষেত্রে যদি বাংলাদেশের মানে প্রেক্ষাপটে যদি হইতো, তাহলে কি দাঁড়াইতো, সেই বিবেচনাটা করা দরকার। অর্থাৎ কূটনীতিতে আমরা চাই বন্ধুত্ব তো এমন হবে না যে আমি শুধু তোমাকে প্রভু মানবো, কিন্তু কখনোই আমি ছোট বলে আমি তোমার বন্ধু হইতে পারবো না, এমন তো হইতে পারে না। তো সুতরাং
এখানে আমাদের যেটা হলো যে একটা আত্মসম্মানে লাগলো যে বাংলাদেশকে তারা পাত্তাই দিচ্ছে না, উপেক্ষা করছে। তো বাংলাদেশ কি প্রতিবাদ করবে, ওই 2 দিন হাউ কাউ করবে, তারা চুপ করে থাকবে। ওরা তো আমাদের উপর নির্ভরশীল, আমাদের চাল ডাল না দিলে তো ওরা চলতে পারে না। বলে না পানিতে আমরা ওই পেশাব করে দিলে বাংলাদেশ হুম। বন্যায় ডুবে যাবে, এই ধরনের কিছু ভারতীয় দেখবেন বিজেপির উগ্রপন্থীরা এই সমস্ত কথাবার্তা বলে। তো মনোভাবটা কিন্তু ওরকমই রয়ে গেল ভারতের। এইরকম মনোভাব থেকে বাংলাদেশের সম্পর্কটা এবার কিন্তু হবে না। হবে না এই কারণে, কারণ আগে তো ধরেন জনগণ সাপোর্ট না করলেও সরকার সাপোর্ট করতো ভারতের যে কোনো কর্মকাণ্ডকে। এখন তো আর সেটা করবে না, এখন সরকারও যা, জনগণও তা। তো এইটা তাতে কি আমাদের খুব লাভ হবে? মানে কূটনৈতিক ব্যাপারটাও তো মানে জায়গা শুধুমাত্র না, সমঝোতা আবেগ থেকে না। অনুভূতির জায়গা থেকে, মানে খুব আবেগে লাগলো বা আমরা খুব রাগ করলাম, বিষয়টাতে ক্ষুব্ধ হলাম, না না, বা শুধু ভারত হইলে ভারতও আবেগ ক্ষুব্ধ হবে। অনুভূতি কেন, যৌক্তিক ব্যাপার তো। আমি তো যুক্তি দিলাম যে ধরেন অনুপ চেটিয়া আমরা তো হস্তান্তর করলাম না, সেই অনুপ চেটিয়া যদি বাংলাদেশে, জানি না তার পজিশন কি, চলে আসে আর প্রতিদিন এসে যদি আহ, ভারত নিয়ে এসে যদি এখান থেকে বক্তব্য দেয়, ভারত এটা সহ্য করবে? করবে না তো। হুম। নরেন্দ্র মোদী তো দূরের কথা, আমি ছোটখাটো নেতাও যদি বাংলাদেশে আশ্রয় দেয়, রাজনৈতিক আশ্রয় দেয়, আর এখান থেকে সে যদি বক্তব্য দেওয়া শুরু করে, এটা ভারত সহ্য করবে না। তো বাংলাদেশ কেন সহ্য করবে শেখ হাসিনার ক্ষেত্রে? যে আমরা ছোট এই জন্য আচ্ছা ঠিক আছে, আমরা প্রতিবাদ করলে ওরা আবার কি মনে করে, আমাদের চাল ডাল বন্ধ করে দেয় কিনা। তো এটা তো চলবে না, তো এটা তো চলছে তো প্রায় 15, 16, 17 বছর ধরে তো বাংলাদেশ চুপ করেই ছিল। তো এই মানসিকতা থেকে ভারত বের হয়ে না আসলে, বিষয়টা ভারতের হাতেই। ভারত হাসিনা কার্ড দিয়ে খেলছে, এটা সত্য। এই হুম। খেলতে খেলে যদি তারা মনে করে মানে জয়যুক্ত হবে, জয়যুক্ত কি হবে? এখানে বাংলাদেশের সাথে চীনের মানে সম্পর্ক আরো তাহলে গভীর হবে, তাহলে আসলে তুরস্ক, মোস্তফা ফিরোজ, বিষয়টা পাকিস্তান। আসলে ঠিক যদি বলি, তাহলে বিষয়টা ঠিক শেখ হাসিনা বক্তব্য দিলেন বা তার বক্তব্যের কন্টেন্ট বলি বা তার বিষয় না, বিষয়টা হচ্ছে ভারতের সাথে, মানে ভারত এখানে ফ্যাক্টর। অবশ্যই জি। ভারত এখানে আমি শেখ হাসিনার মানে শেখ হাসিনার বক্তব্যের কারণে বাংলাদেশে খুব তোলপাড় হয়ে গেল, এইটা আমার মনে হয় না। কারণ এখানে খুব ফেভারেবল একটা কন্ডিশন আছে গভর্নমেন্ট, কি হুম। সরকার কি বিরোধী, সব পক্ষই শেখ হাসিনার ব্যাপারে ঐক্যবদ্ধ। কোনো একটা বড় পক্ষ যেমন জামাত বা এনসিপি যদি আহ, শেখ হাসিনার পক্ষ নিত, তাইলে কিন্তু সরকার সংকটে পড়তো। অন্তত এখানে শেখ হাসিনার ইস্যুতে যেহেতু সবাই ঐক্যবদ্ধ আছে, এমনকি ভারত যে এই কাজটা ঠিক করেনি, এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ আছে। এই কারণে এখানে কিন্তু বিজয় বাংলাদেশের, এখানে ভারতের কিন্তু লস। কারণ ভারতের যে আগের কথা ছিল যে রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, হুম। এখন দেখবেন যে সম্পর্কটা স্বাভাবিক হইতে যথেষ্ট কষ্ট হবে। এবং এটার ব্যাপারে ভারতকে ওই লোকসভায় যে রিপোর্টটা দিছিল যে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, এইটা যদি সিদ্ধান্ত না নেয় ভারত, তাহলে সম্পর্কটা আর বাড়বে না। তাতে কি হবে, সম্পর্কটা আরেক দিকে গড়াবে। এটা বাংলাদেশের জন্য ক্ষতি, ভারতের জন্য ক্ষতি। জি। আর এটাও একটু পরবর্তীতে প্রশ্ন রাখলাম যে এত যে আন্তর্জাতিক অ্যাটেনশন পেলেন, এটাও বা কেন পেলেন সেটাও আপনার কাছে শুনবো, কিন্তু আমি আনিস আলমগীর কাছেও একটু এই পর্যন্ত জেনে নিই যে 5ই আগস্ট যখন এখানে নানান কর্মসূচি চলছে, তখন ওর ওখানেও কর্মসূচি চলছে। ভারত কি বার্তা দিল, শেখ হাসিনা কি বার্তা দিলেন, আর এর প্রভাব কি হলো? শেখ হাসিনার বার্তাটা অলমোস্ট পুরনো। উনি তার নিজের দল সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রাখেন, দলীয় নেতা কর্মীদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রাখেন, এবং 24-এর গণ অভ্যুত্থান নিয়ে উনাদের যে মূল্যায়ন, যেভাবে ওনারা এটা প্রতিরোধ করতে চেয়েছেন এবং সেটাকে ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে, সেই জায়গায় ওনারা ওনাদের মতো করেই ছিলেন। কোনো রিগ্রেট নাই এখানে। উনি 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 মনে করেন যে উম, যে ঘটনাবলী ঘটেছিল বা তখন যে সহিংসতা যেটা চালিয়েছিল সরকারের পক্ষ থেকে, এটার বিপরীত কিছু ছিল না। এবং এবং তারা সেই ভূমিকার জন্য আমি আমি দেখি না উনি কিছু বলেছেন পুরো ইয়েতে। কিন্তু একটা জিনিস এখানে দেখতে হবে যে ভারত তো বলেছে যে এটা আমাদের, এটার সাথে আমরা কোনো সম্পৃক্ত না। এটা শেখ হাসিনার বক্তব্য বা শেখ হাসিনা দিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু না। আপনি যদি এটাকে সূক্ষ্মভাবে দেখেন, আসলে সে জায়গায় ভারত কে আপনি খুব যে দায়ী করতে পারবেন তা না। সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে তো ভারত কোনো মন্তব্য করে না। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করেনি এ পর্যন্ত।
তার মানে কি শেখ হাসিনা কি বলছে না বলছে সেগুলো শেখ হাসিনার ব্যাপার। এখন বলেন যে শেখ হাসিনাকে বলতে দেওয়াটাই হচ্ছে লঙ্ঘন, শেখ হাসিনাকে বলতে দেওয়াটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা। তো ভারত যদি এটা মনে করে যে আমরা শেখ হাসিনাকে মাইনাস করে আপনাদের সাথে সম্পর্ক করব, সেটা তো আমরা প্রতিশ্রুতি দিই নাই। শেখ হাসিনা আমাদের প্রতিষ্ঠিত বন্ধু। এবং মুস্তাফিরও যেটা বলছিলেন অনুপ চেটিয়ার কথা, অনুপ চেটিয়া মেটিয়ার সঙ্গে তো শেখ হাসিনা তুলনা আপনি করতে পারেন না। কেন পারেন না? কারণ অনুপ চেটিয়ারা বাংলাদেশে এসে সশস্ত্র কর্মকাণ্ড করছিল, ধরা পড়েছে, এখানে পালিয়ে এসেছে। আর শেখ হাসিনা তো পালিয়ে যান নাই। শেখ হাসিনাকে আমাদের রাষ্ট্র, আমাদের একটা বাহিনী সসম্মানে গিয়ে ওইখানে তুলে দিয়ে এসেছেন, সেফটি দিয়ে। না, পালিয়ে এখন যাওয়া আমার আমি একমত, মানে এটা যদি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে করতো, ওইভাবে ঠিক পালায় যদি আসতো, তাহলে হয়তো তুলনা করা যেত, এটা সত্যি। একটা রাইট, ওটা তুলনা করতে পারতেন। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা পারছি না, কারণ আমাদের রাষ্ট্র নিজেই তুলে দিয়ে এসছে। শেখ হাসিনা তো নিজে যান নাই। এমন না, এমন নিজে যান নাই মানে এমন এমন না যে পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়া আমরা রাজনৈতিক রেটরিক হিসাবে বলতেই পারি, যে যেহেতু শেখ হাসিনা বলছেন শেখ হাসিনা পালান না। কিন্তু আক্ষরিক অর্থে যদি আপনি বিচার করতে যান, তাহলে তো এটা পালানো না। এটা তো তাকে একটা সেফ কাস্টডিতে রেখে এসছে, এবং ভারত সেই সেফ কাস্টডিটাই মেনটেন করতেছে। এখনো পর্যন্ত ওনাকে অতিথির মর্যাদা দিয়ে ওনার সেফটি সবকিছু রক্ষা করতেছে। এখন উনি কি করবেন না করবেন সেটা ওনার ব্যাপার। ভারত যে এই ব্যাপারে নাক গলায় না পেছনের পেছনের পর্দার আড়ালে, সেটা আমরা বলতে পারি না। কিন্তু উপরে তো নাই, উপরে তো তারা কিন্তু আমাদের কাছে ধরেন এসছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার দফায় দফায় এই আবেদনটা করা হলো, সেটি ইউনূস সরকারের আবেদন না হয় নাই দেখলো, নাই গুনলো ভারত, কিন্তু এই নির্বাচিত সরকার তো বারবার সেই আবেদনটা আহ্বানটা করেছে। মানে সেটিকে কেন একদমই অগ্রাহ্য করলো ভারত? এটার পিছনে কি ব্যাখ্যা মনে হয়? সেটা তারা ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু ওই 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 আইনেও রয়েছে, আপনার যদি প্রাণনাশের এখানে আশঙ্কা থাকে তাহলে সেখানে ব্যবস্থা নেওয়ার। ওইখানে অনেক মারপ্যাচ আছে। আপনি এটা যদি এটাকে প্রেক্ষাপটের কথা বলছি। ভারতের পক্ষে নিতে যান বা শেখ হাসিনার পক্ষে নিতে যান, সেটাও পারেন। আর বিপক্ষে নিলে সেটাও পারেন, যে আমরা আমাদের কনভিক্টেড আসামি তাকে তুমি পাঠিয়ে দাও। সেটা ভারত সেটা যদি ইচ্ছা করে দিতে পারে। আসলে এখানে সদিচ্ছা হচ্ছে বিষয়। কিন্তু আইনটা তো এমন ভাবে তৈরি করা আছে যে ইচ্ছা করলে নাও দিতে পারে, কারণ তার যেহেতু এখানে প্রাণনাশের আশঙ্কা আছে। সো পুরো ব্যাপারটা যেটা দাঁড়াইছে, আপনি যেটা না, বললেন আমি আসলে পাঠিয়ে বাংলাদেশে। দেওয়ার বিষয়টা নিয়ে, আইনি জায়গাটা নিয়ে কথা বলছিলাম না, এই যে বক্তব্য দেওয়ার প্ল্যাটফর্মটা দেওয়ার বিষয় নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশ সরকার তো এটার জন্যই কয়েক দফা বলল, বিভিন্ন লেভেল থেকে বলা হলো, বার্তা দেওয়া হলো, বৈঠকের বলা হলো, বিষয়টা উত্থাপন করা হলো, কিন্তু ভারত বিষয়টা একদমই অগ্রাহ্য করলো। যেটা ভারত এর আগে একবার নরেন্দ্র মোদীও আমাদের সম্ভবত ইউনূসের সঙ্গে যে একবার বৈঠক ছিল, সেখানেও ইস্যুস এসেছিল। তো সেখানে বলছে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করি না, সোশ্যাল মিডিয়ায় কে কি বললো কিভাবে বলছে সেটা আমরা জানি না। এটাও তো অনেকটা সোশ্যাল মিডিয়া গ্যাদারিং এর মতো। আপনি অনলাইনে অংশ নিয়েছেন বলেছেন, শেখ হাসিনা তো সরাসরি এখানে আসেন নাই। শেখ হাসিনা হয়তো ওনার ফেস দেখাচ্ছেন না, হয়তো উনি 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 এই ফেজ, উনি যেটা বলতেছেন আমি ডিসেম্বরে আসবো, সে ডিসেম্বর পর্যন্ত আকর্ষণ রাখছেন, যে ডিসেম্বরে যখন উনি নামবেন এখানে, যেটা বলা হলো আর কি, উনি যেভাবে আসবেন। সো আগ্রহী হয়ে মানুষ যাবে, তখন দেখবে শেখ হাসিনাকে দেখার জন্য যাবে। শেখ হাসিনাকে তো 2 বছর দেখেন নাই, না দেখা থাকেন। হুম, আচ্ছা, মানে না দেখানোটাই একটা কৌশল। আর মানে হইতে পারে। আমি দেখাবো না, আমার আমার চেহারা দেখাবো না, আমি যখন আসবো তখন দেখবে, আমার দেশে এসে আমি দেখাবো। জি, এখন একটু সেটা নিয়েও একটু কথা বলি, যে দেশে ফেরার বাস্তবতা, এটাও একটা আলোচনা হচ্ছে মোস্তফা ফিরোজ। আহ, মানে বাস্তবতা এটা নিয়ে কদিন ধরেই তো কথা হচ্ছে, কোনো পরিবর্তন কি হচ্ছে? দেশে ফেরার মতো পরিস্থিতি কি আসলে আছে ডিসেম্বরে বা তার আগে? না, আর তার আগেও ফিরবেন এমনটাও বলা হচ্ছে। না, পরিবর্তন নেই। প্রথম দিকে মনে হচ্ছিল যে ভোটের রাজনীতিতে আহ, মানে বিএনপি আওয়ামী লীগের সমর্থকদের ভোট পেয়েছে, কিন্তু ওই পর্যন্তই। কারণ আহ, আওয়ামী লীগের উপর, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপর এখন বাংলাদেশে অবস্থিত কোনো রাজনৈতিক পক্ষেরই কোনো আহ, মানে ভরসা নেই। এবং তারা মনেও করতে পারে না যে এই শক্তিকে নিয়ে সামনে একটা রাজনীতি করা যাবে। তো সুতরাং এখানে এমন না যে শুধু বিএনপির শত্রু আওয়ামী লীগ, এটা জামাতেরও শত্রু, এনসিপিরও শত্রু, অন্যান্যদেরও শত্রু। যাই হোক, মূল তো তিনটা ফ্যাক্টরের সবাই আবার এই ব্যাপারে ঐক্যবদ্ধ, সেই কারণে এই বাস্তবতা নেই। জনগণের মধ্যে হতাশা আছে। জনগণের মধ্যে আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, তার প্রচুর
কর্মী সমর্থক আছে, তাদের প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষা আছে। কেউ কেউ বর্তমানের এই 2 বছর 2.5 বছরের বিশৃঙ্খলা অর্থনৈতিক এবং আম, আহ, কি বলে আইন শৃঙ্খলার পরিস্থিতির কারণে তারা মনে করে যে না, আগেই তো ভালো ছিলাম, এরকম একটা মনোভাবের থেকে আছে। কিন্তু ওইটা এত তীব্র না যে আহ, জুলাই গণঅভ্যুত্থানে যেমন মানুষ রাস্তায় ঝাঁপায় পড়ছে, ওই রকম ঝাঁপায় পড়ার মতন কোনো অবস্থা নাই। কোন দল কোনো কিছু পরিবর্তন করতে পারে না। করলে তো আজকে এই জুলাই গণঅভ্যুত্থান কেন বা বিএনপি যত বড় বড় শোডাউন করছে, তাতেই তো পাল্টে যেতে পারতো, পারে নাই। মানুষের সম্পৃক্ততা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং শেখ হাসিনার পক্ষে মানুষ যতক্ষণ না নামবে ততক্ষণ পর্যন্ত হবে না। আর এমনিতেই শক্তির এই যে ভারসাম্য, আপনি, হ্যাঁ, হুম, কোন একটা এই যে, শক্তিকে জামাত হুম, বিএনপি এবং আহ, কি বলে জামাত বিএনপি এবং এনসিপি, কোন একটা দুইটা শক্তিকে যদি কাছে টানতে পারতো আওয়ামী লীগ, তাইলে হয়তো একটা পরিবর্তন হইতো। কিন্তু সেটার কোনো সম্ভাবনা নেই, একদম জিরো। মানে যদি আগামী টার্মেও জামাতকে বিরোধী অংশে থাকতে হয়, তাও তারা আওয়ামী লীগের সঙ্গে মিত্রতা হুম। করবে না, যে ঠিক আছে আসুক, এসে সবাই মিলে আমরা ধাক্কা দিই তারেক রহমানের সরকারকে। সেটা করবে না আমার ধারণা। ফলে আপনি শেখ হাসিনা ফেরার বাস্তবতা দেখেন না, কোনো দেখি না। কোনো বাস্তবতা দেখেন না। আমি এটা আনিস আলমগীর কাছেও জানবো, কিন্তু এই বিষয়টা যে আপনি বলছিলেন যে মানুষের ভাবার হয়তো একটা কারণ আছে, আসলে কি কারণ আছে এই বিষয়টা ভাবার যে আগেই ভালো, আসলে ভালো ছিলাম, এই বিষয়টা ভাববার মতো যদি ধরেন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা নিরাপত্তা, আইন শৃঙ্খলা এই বিষয়গুলো বিবেচনা করে, এটা কি ভাববার যৌক্তিক কারণ আছে? আচ্ছা, না। আমার কথা ও আচ্ছা, আনিস আলম। হ্যাঁ, না আমি একটু এটা শুনে আনিস আলমগীর আপনার কাছে আমার দুটা বিষয় ও, একসাথে এসে যাবে, যে মুস্তাফা ফিরোজের কাছ থেকে শুনে শেষ করি না না, বিষয়টা। সেটা নেই, আমি তো এটা বলছি তো। এই এই যে একটা 15 বছরের একটা আহ, আহ, পর, যে জায়গায় অর্থনীতি, যে জায়গায় প্রশাসন, যে জায়গায় আইন শৃঙ্খলা সব রেখে দেওয়া হয়েছে, এইটাকে আহ, মানে পরিবর্তন করে সরকার তার অনুকূলে, মানে একেবারে যদি দলীয়করণও বলি, সেই দলীয়করণ করাটাও কঠিন। আবার পেশাদার হিসেবে দাঁড় করানোটাও কঠিন। কারণ সময় তো কম। আপনি একটা পেশাদার বাহিনী হিসেবে একটা প্রশাসনকে, বিচার বিভাগকে গড়ে তোলা, তারপরে আপনি ব্যাংক খাতগুলোকে পুনর্গঠন করা, ব্যাংকগুলি ফোকলা হয়ে বসে আছে, বড় ব্যাংকগুলিও সংকটের মধ্যে যেখানে আছে। তো সেখানে আপনি এতগুলো পুনর্গঠন কেমনে করবেন? এটার জন্য তো একটা লম্বা সময় দরকার। এখন জনগণ তো আর সেটা এটা তো বুঝবে না, যৌক্তিক, যারা কিন্তু ধরেন এই যে কারণ, নানান রকম কারণ আছে কেন পারছে না সরকার, বা নানান রকম অজুহাতও আছে কেন সরকার পারছে না, অভিযোগ না। কিন্তু জি বলুন। মানে জনগণের কাছে, মানে জনগণ তো হয়তো কারণ বা অজুহাতগুলো খুব বেশি ভালো বুঝতে পারার চেয়ে তারা আসলে সমাধানটা খোঁজে। সেখান থেকে আমার, মানে আপনার কাছে এই প্রশ্নটা, এটা ভাববার মতো, জনগণ তো এত হয়তো বিশ্লেষণ করবে না যে কি কি কারণে সরকারের এখানে ব্যর্থতা আছে, কিন্তু মানে জনগণের এটি ভাববার, এই অবস্থানে বা এই কনক্লুশনে গিয়ে পৌঁছানোর সুযোগ হয়ে গেছে কিনা বা হতে যাচ্ছে কিনা যে আগেই ভালো ছিলাম। না না, সেটা হয়তো জি, কিছুটা পারছে, কিছুটা পারছে, কিন্তু ওইরকম ভাবনা আসে নাই আহ, আচ্ছা। যে এটার কারণে একেবারে শেখ হাসিনার জন্য আকুল হয়ে বসে আছে। শেখ হাসিনা আসা মাত্রই না সেটা আমার না ভাবুক, মানে এই চিন্তা। এই জাস্ট এতটুকু যে এটা কি মানুষের মনে হতে পারে কিনা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, নিরাপত্তা, আইন শৃঙ্খলা, সবকিছু মিলিয়ে যে না না শেখ না, হাসিনার হতাশা আমলে আছে, ভালো কিন্তু ছিলাম, সেটা বা সেটা হতাশা এই আছে অন্তর্বর্তী মানুষের, সরকারের আমলে কিন্তু ভালো সেটা ছিলাম বা আওয়ামী এখন ভালো। লীগের জন্য, হুম, সেটা আওয়ামী লীগের জন্য না। তাদের প্রত্যাশা যে তারেক রহমানের সরকার ভালো করুক, হুম, নিশ্চয়ই। সেইটা বরং কিন্তু ভালো যে হচ্ছে না, এই কারণে হতাশা আছে। কিন্তু এই হতাশার কারণে আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগই তো ভালো ছিল, আওয়ামী লীগই আবার চলে আসুক, ওই শাসনটা আমরা দেখতে চাই, এইটা মনে করে না। সেটা মনে করেন আনিস আলমগীর, আপনার কাছে এই বিশ্লেষণটাই, দুটো বিশ্লেষণ একসাথে শুনে আমি শেষ করবো। হ্যাঁ, আগে ভালো ছিল, ছিলাম, এই ফ্রাস্ট্রেশন তো আছে। এটা এটা অস্বীকার করার জো নাই। দলীয় সুযোগ সুবিধা যারা পাচ্ছে, যারা আহ ইউনূসের আমল থেকে বর্তমান আমল পর্যন্ত ফুলে ফেঁপে বড়লোক হয়ে গেছে, এবং যারা রাজনৈতিক সুবিধা পাচ্ছে, যাদের কোনো অন্য কোনো ইয়ে নাই, আপনার আঘাত নাই, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের জন্য আওয়ামী লীগ বা অন্যান্য সেক্টরের লোকজন বা মত 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 মানে ভিন্ন মতের জন্য যেভাবে একঘরে হয়ে গেছে, এবং দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, গ্যাসের সংকট, তেলের সংকট যেভাবে একটার পর একটা আসছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু নাভিশ্বাস
সে অবস্থা হচ্ছে। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষ ভাবতেই পারে কিন্তু এই যে আগে তো ভালো ছিলাম, কিন্তু দিবু ভাইয়ের সাথে আমি একমত। আগে ভালো ছিলাম তার মানে এই নয় যে আমরা আওয়ামী লীগকে চাচ্ছি। আসলে মানুষ, আমাদের সিংহভাগ মানুষ কি চায় যে রাষ্ট্র ক্ষমতায় কে আছে ভাই, এটা আমার দেখার কিছু আসে যায় না। কিন্তু আমাদের অনেকে মনে করে যে বোধহয় আসে যায়, সাধারণ মানুষ এগুলো কিছু আসে যায় না। 17 বছর ছিল না 20 বছর ছিল শেখ হাসিনা ক্ষমতা, সেটা বিষয় না। তারা ভালো ছিল কিনা সেটা হচ্ছে বিষয়। তাদের অধিকারগুলো ঠিক ছিল কিনা, তারা যখন দেখেছে তাদের ভোটাধিকারের সংকট হয়ে গেছে, তারা যখন দেখছে যে এক না এক এক একমুখী হয়ে গেছে, অর্থনীতি ফোকলা হয়ে যাচ্ছে, তখন তাদের গায়ে লাগছে। তাদের ওই সময় তো দ্রব্যমূল্যের সিরিয়াস অবস্থা ছিল, ওইখানে যে ইয়ে ছিল তা না। তো মানুষ চায় যে পরিবর্তনটা চায় নিজের স্বার্থে, নিজে ভালো থাকতে হুম পারছে কিনা, রাষ্ট্র ক্ষমতায় কে ছিল কে থাকবে এগুলো নিয়ে মাথা কামায় না। এখনো তাই হচ্ছে। এখনো দিন দিন ফ্রাস্ট্রেশন বাড়তেছে যে ভাই বাজারে যাচ্ছি, যে হুম যে টাকার মান কমে যাচ্ছে। সবচেয়ে বড় হচ্ছে বেকারত্ব। এই দেশে 5 আগস্টের পরে যে বেকারত্ব সৃষ্টি হয়েছে, যেভাবে গার্মেন্টস থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বিনিয়োগ কমে যাচ্ছে, সেটা তো কোনো উন্নতি হয় নাই, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। তো আপনি যখন এই একটা চিত্র আহ, আনিস আলমগীরের সাথে একটু যোগ করি। এই জি, যে গতকালকে একটা খবর দেখলাম, 200 মানুষকে অভিবাসী গ্রিসে যাচ্ছিল তারা, আটক হুম, করার পরে দেখা গেল বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি, এবং তারপরে এর অবস্থানটা হচ্ছে সুদানের। তাহলে আমরা কোন জায়গায় আছি এটা তো বোঝা যায়। এটাই। হুম তো মানুষের ওই ফ্রাস্ট্রেশন বেড়ে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় কে আসবে, আওয়ামী লীগ আসবে কি না আসবে সেটা না, এখন আওয়ামী লীগের প্রসঙ্গ কেন আসে? তাহলে এরা বাদ গেলে কে আছে? তো আওয়ামী লীগে আছে, সেই জন্য আওয়ামী লীগের প্রসঙ্গ আসে। কিন্তু এটাতে দিস ইজ নট লাভ ফর হাসান বাট হেট্রেড টু ইয়াজিদ, একটা ফ্রেজ আছে হুম সেটাই। যে আমি যে এদেরকে ও ও আওয়ামী লীগকে ভালোবেসে এদেরকে অপছন্দ করছি সেটা না। হুম আমার আসলে আর উপায় নেই, আমি আমার নিজের স্বার্থে জি এটা করতেছি। জি তো সেদিক স্পষ্ট থেকে আপনি এটাকে অস্বীকার করার উপায় নাই যে মানুষ হুম ফ্রাস্ট্রেটেড না, মানুষ আগে ভালো ছিলাম সেটা বলছে না। জি, একদম স্পষ্ট। একদম এক লাইন বা ২ লাইন করে একটু শুনতে চাই। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মানে রাষ্ট্রপতি আসলে কে হতে পারেন? ডক্টর ইউনূসের নাম শোনা যাচ্ছে, মির্জা ফখরুলের নাম তো শোনা যাচ্ছেই। ডক্টর ইউনূসকে বেশ ইদানিং অ্যাক্টিভও মনে হচ্ছে, বা আ জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও দেখা যাচ্ছে বিভিন্ন আয়োজনে। কি মনে হয় আসলে রাষ্ট্রপতি নির্বাচনে দৌড়ে এগিয়ে কে? আনিস আলমগীর। আমার মনে হয় যে রাষ্ট্রপতি নির্বাচনে দৌড়ে আহ সরকারি দলেরই কেউ একজন হবে। আর মানুষ যেটা ভাবে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গিয়ে যে তারেক রহমানের সঙ্গে যে বৈঠক করে আসলেন ইউনূস, ইউনূস একটা ফেক বিদেশ ভ্রমণ নাম দিয়ে তারেক রহমানের সাথে যে চুক্তি করে আসলেন, এটা অভাবনীয়। এটা বিরোধী দলের সাথে সরকার গিয়ে চুক্তি করে আসে। এবং এই চুক্তির নেপথ্যে ছিল যে ইয়েকে, আমাদের খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো আর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো। বাট যদি চুক্তি করেও থাকে, ইউনূসের এমন অবস্থা এখন, ইউনূস এমন 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 ঘৃণার জন্ম তৈরি করেছে এবং এত ঘৃণার সংস্কৃতি তৈরি করেছে, দেশটাকে যেভাবে ধ্বংস করেছে, চুরি দাড়ি করে নিজের স্বার্থ ছাড়া কিছুই করে নাই। সেই প্রেক্ষিতে তাকে রাষ্ট্রপতি করা বিরাট একটা রিস্কের ব্যাপার হবে। আর আপনি বলছেন তাকে সক্রিয়, কোথায় সক্রিয়? আমি যে জুলাই জাদুঘর উদ্বোধন করতে গিয়েছে সেই ভিডিও দেখলাম যে নিতাই রায়ের গায়ের উপর এক হাত রাখছে, আর আরেক হাত এই যে ওই ওদের রাশেদের হাতে, রাশেদ এক হাত ধরছে। সে হাঁটতে পারে না। মানে ক্ষমতা লিপ্সা কি পরিমাণ হলে এটা হয় যে এ বুড়ো হাঁটতে পারতেছে না, তারপরেও তার নাম ইয়েতে সে ঘুরঘুর করছে, আমেরিকার লবি ধরা অমুকের লবি ধরা, যাতে করে আবার রাষ্ট্রপতি হতে পারে। বাট হুম আমি মনে করি যে সরকার যদি তাদের